আজ ওর কারণে সবার সামনে প্রভার সম্মানে আঘাত লাগলো। একসাথে 2-3 সিঁড়ি পার করে যে রুমে প্রভা আছে সেই রুমের সামনে এসে দরজা খুলতেই দেখলো বেঞ্চের উপর মাথা দিয়ে বসে আছে প্রভা। কান্নার চোটে কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। নির্ভীক ধীর পায়ে এসে প্রভার সামনের বেঞ্চে বসলো। প্রভা এখনো নির্ভীকের উপস্থিতি টের পায়নি। নির্ভীকের কষ্টে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। মনে মনে অনুশোচনার স্বরে বলল, আমি পারলাম না প্রভা, আমি আবারও ব্যর্থ হলাম। আমি আমার জিনিয়ার সম্মান যেমন বাঁচাতে পারিনি, আমি তেমনি তোমার সম্মানও বাঁচাতে পারলাম না। এই কারণে আমি নিজেকে তোমার থেকে গুটিয়ে নিয়েছিলাম। দেখলে তো আমার ছোট্ট একটা ভুলের জন্য আজ তোমাকে কতটা কষ্ট পেতে হলো। আমি জানি ওই শয়তানগুলো এই কাজটা করেছে। তুমি চিন্তা করো না, জিনিয়ার খুনিদের আমি আমার প্রতিজ্ঞার জন্য শাস্তি দিতে পারিনি, কিন্তু যেই জানোয়ারগুলো তোমার সাথে এই জঘন্য কাজটা করেছে তাদের একটাকেও আমি ছাড়ব না। সব কটাকে মেরে নদীতে ভাসিয়ে দেব। যে হাত দিয়ে ওরা তোমাকে ছুঁয়েছে সে হাত আমি কেটে ফেলবো। যে চোখ দিয়ে ওরা তোমাকে দেখেছে সে চোখ আমি উপড়ে ফেলবো। যে জিভ দিয়ে ওরা তোমাকে নোংরা কথা বলেছে সেই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। অনেক পরিস্থিতির মুখোমুখি হয়ে মানুষ কান্না করে। অনেক পরিস্থিতির মুখোমুখি হয়ে মানুষ কান্না করে। আচরণ হিসেবে কান্নাকে অনেকেই ঠাট্টা উপহাস করেন। তারা বলেন অশ্রু হলো মেয়েলি প্রশ্রয়পূর্ণ ও অতি নাটকীয় বিষয়। অনেকে কান্নাকে সস্তা বস্তু হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে মনোবিদরা ভালো কান্নাকাটির প্রয়োজনীয়তা আছে বলে উল্লেখ করেন। মানব শরীর 3 ধরনের কান্না উৎপাদন করে, যার একটি হলো আবেগীয়, যা সংবেদনশীল কোনো কারণে ঘটে থাকে। রুবেলের ঘটনাটাও প্রবার কাছে ঠিক এমনই। হঠাৎ করে একটা ছেলের থেকে বাজে স্পর্শ পাওয়া, আবার তাকে হুমকি দিয়ে যাওয়া, পুরো ব্যাপারটাই প্রভাকে একদম ভয় পাইয়ে দিয়েছে। রুবেল তাকে আজ রাত পর্যন্ত সময় দিয়ে গেছে। এতদিন প্রভা ভাবত যে রুবেল হয়তো ওকে শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু আজকের ঘটনার পর প্রভা নিশ্চিত যে ও যে কোনো কাজ করতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে প্রভার গায়ে আবারও জ্বর চলে এসেছে। সেই সময় যাওয়ার পর থেকেই 2 হাত বেঞ্চের উপর ভাঁজ করে রেখে তাতে মাথা ঠেকিয়ে কাঁদছে। নির্ভীক যে ওর সামনে বসে আছে সেই খেয়ালও তার হয়নি। ইতোমধ্যে সেখানে নির্ভয় আর সৌমিও চলে এসেছে। নির্ভীককে প্রভার সামনে অসহায় মুখ করে বসে থাকতে দেখে নির্ভয় নিজেও কোনো শব্দ করল না। সৌমিকেও শব্দ করতে নিষেধ করে বলল, যমুনা সেতু, চুপচাপ শুধু শুনবে আর যা হচ্ছে দেখবে। একটা কথাও যদি বলেছো তাহলে আজকেই তোমায় নিয়ে গিয়ে যমুনা সেতুর উপর থেকে ফেলে দেব। নির্ভয়ের কথা শুনে সমীর রাগ হলেও কিছু বলল না। তার কাছে এখন সবার আগে প্রভা। নির্ভীক আলতো করে প্রভার মাথায় হাত রাখলো। প্রভার মাঝে বিশেষ কোনো পার্থক্য দেখা গেল না। সে এখনো একইভাবে কাঁদছে। প্রভা ভেবেছে সমী এসেছে। সে সমী ভেবেই নির্ভীককে বলল, আমার খুব ভয় লাগছে সৌমি, ও আমাকে ছাড়বে না। আমার মনে হয় এবার বড় মামাকে জানাতেই হবে সবটা। আমার আর এখানে থাকা হলো না। ওই শয়তানটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না। হঠাৎই সমীর বদলে নির্ভীকের গলা শুনে প্রভার কান্না থেমে গেল। মাথা তুলে সামনে তাকাতেই দেখলো নির্ভীক বসে আছে। মুহূর্তের মাঝে প্রভা নির্ভীকের উপর করা অভিমানটা আবার মনে পড়ল। প্রভা চোখের জলটা মুছে নিয়ে অন্যদিকে মুখ ঘোরালো। প্রভা চোখের জলটা মুছে নিয়ে অন্যদিকে মুখ ঘুরালো। নির্ভীককে দেখে আবারও তার কান্নাটা শুরু হলো। নির্ভীক বুঝতে পারলো যে প্রভা প্রচন্ড মাত্রায় অভিমান করেছে তার উপর, এবং এখন এই অভিমানটা যে তাকেই ভাঙাতে হবে সেটাও বুঝতে পারলো। নির্ভীক শান্ত কণ্ঠে প্রভার উদ্দেশ্যে বলল, কান্না থামাও প্লিজ। আপনি কেন এসেছেন বড় ভাই? আপনার তো অনেক কাজ থাকে। আপনি তো অনেক ব্যস্ত মানুষ। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। আপনাকে বিরক্ত করব না। কথাগুলো বেশ অভিমানী কণ্ঠে বলল প্রভা। এবার সমীর দিকে তাকিয়ে হালকা রাগী কণ্ঠে বলল, তোমাকে তো আমি কাউকে জানাতে নিষেধ করেছিলাম সৌমি। তোমাকেও আমি আর এর মাঝে জড়াতাম না। তুমি কেন ওনাদেরকে বিরক্ত করতে গেলে? তুমি জানো উনি কত ব্যস্ত থাকে সারাদিন? প্রভার প্রতিটা খোঁচা মারা কথা নির্ভীক খুব ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এসবের জন্য সে নিজেই দায়ী। তাই চুপচাপ মেনে নিল প্রভার কথাগুলো। নিজেই নিজের ভুল স্বীকার করে প্রভাকে বলল। সরি প্রভা। নির্ভীকের কথা শুনে প্রভা তাৎক্ষণিক নির্ভীকের দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি কেন ক্ষমা চাইছেন বড় ভাই? আপনার তো কোনো দোষ নেই। আমারই তো ভুল হয়েছিল।
আপনি ব্যস্ত মানুষ, আমার সেটা বোঝা উচিত ছিল। আপনাকে যখন তখন বিরক্ত করা আমার উচিত হয়নি। এবারের মতন কি আমার ভুলের জন্য ক্ষমা করা যায় না? যদি আমি প্রমিস করি যে আর কখনো আমার ভুল হবে না, তাও কি ক্ষমা করা যায় না তোমার এই বড় ভাইকে? দেখো, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা দুটোই কিন্তু মহৎ গুণ। আমি কিন্তু আমার কাজটা করে নিয়েছি, এবার তুমিও তোমার কাজটা করে দাও। ছটফট করে ক্ষমা করে দাও তো। প্রভা এখনো কাঁদছে। নির্ভীকের উপর অভিমানটা তো ওর কণ্ঠটা শুনেই শেষ হয়ে গেছে। প্রভা তো এই মানুষটার উপর অভিমান করে থাকতে পারে না। এই মানুষটা কষ্ট দিলেও আবার তার কাছেই ছুটে যেতে মন চায়। এই মানুষটার উপর দুর্বলতাই প্রভাকে আজ তার পিছে ঘুরতে বাধ্য করেছে। কিন্তু এই মানুষটা কেন সে কথা বোঝে না, প্রভার এই একটাই আফসোস। এদিকে প্রভাকে কিছু বলতে না দেখে নির্ভীক একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রভা অনবরত কেঁদেই চলেছে। নির্ভীকের প্রভার এই কান্না একদমই সহ্য হচ্ছে না। প্রভার এই কান্না বারবার নির্ভীককে বোঝাচ্ছে যে প্রভার এই চোখের জলের জন্য সেই দায়ী। নির্ভীক আলতো করে প্রভার চোখের জল মুছে দিল। প্রভা নির্ভীকের মুখের দিকে তাকাতেই নির্ভীক প্রভাকে ইশারায় কাঁদতে মানা করলো। অমনি প্রভার কান্না দেখে কে? প্রভা এবার জোরে কাঁদতে কাঁদতে বলল, আপনি কেন তখন ছিলেন না বড় ভাই? আমি আপনাকে কত খুঁজেছিলাম জানেন? কিন্তু কিন্তু আপনাকে কোথাও পাইনি। আপনি জানেন ওই শয়তানটা আমার সাথে কি করেছে? ও আমার হাত ধরেছিল, কত লেগেছিল আমার তখন জানেন? ও আমার ওড়নাও। আপনি কেন তখন ছিলেন না? আপনি থাকলে তো এমনটা হতো না। কাঁদতে কাঁদতে প্রভার হিচকি উঠে গেছে। এদিকে প্রভার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা অশ্রু কণা যেন নির্ভীকের বুকে বিষাক্ত তীরের ন্যায় বিচ্ছে। সত্যি সে তখন থাকলে এমনটা হতো না প্রভার সাথে। কিন্তু তার কি দোষ? সে তো প্রভার বাড়িতেই ওর খোঁজ নিতে গেছিল। কিন্তু ওই দারোয়ানটা না প্রভার ব্যাপারে কিছু বলতে পারলো, আর না ওদেরকে ভিতরে ঢুকতে দিল। আজ দুদিন হলো ভার্সিটিতে না আসার কারণে নির্ভীকের প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছিল প্রভাকে নিয়ে, যে মেয়েটা আদৌ ঠিক আছে কিনা। সেই জন্যই তো ভার্সিটিতে আসতে একটু দেরি হয়ে গেল ওদের। কিন্তু নির্ভীকের মনে একটা প্রশ্ন জাগলো, এভাবে হঠাৎ করে একদিন প্রভার সাথে অসভ্যতা করার মানে কি? ব্যাপারটা পরিষ্কার করতে নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রভা, আজকে হঠাৎ করে ওই ছেলেটা তোমার সাথে এমন করলো কেন? মানে ও কি তোমাকে আগে থেকেই বিরক্ত করতো নাকি আজকেই প্রথম? না বড় ভাই, আজকেই প্রথম না। ও প্রায় আমাকে ৫-৬ দিন হলো বিরক্ত করছে। এর আগেও একদিন ভার্সিটির ক্যান্টিনে আমার হাত ধরেছিল, আমার ফোনে রাতে কল করতো, মেসেজ দিয়ে আমাকে হুমকি দিত, একটা নাম্বার ব্লক করলে আবার অন্য নাম্বার থেকে ফোন দিত। এই ৫ দিন কম পক্ষে ওর ১০টার বেশি নাম্বার ব্লক করেছি বড় ভাই। কিন্তু ও আবার আরেকটা নতুন নাম্বার থেকে কল দেয়। জানি না ও এত নাম্বার কই থেকে পায়। ৫-৬ দিন থেকে বিরক্ত করছিল। এই কথাটা শুনে নির্ভীকের প্রচন্ড রাগ হলো। যদি আগেই নির্ভীককে প্রভা বলে দিত যে ছেলেটা ওকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। নির্ভীক রাগী কণ্ঠেই প্রভাকে বলল, এত দিন হলো বিরক্ত করছে আর তুমি আমাকে একটাবারের জন্য জানানোর প্রয়োজন মনে করলে না প্রভা? তুমি যদি আমাকে আগেই বলে দিতে তাহলে ওই শয়তানটা আর এত দূর এগোনোর সাহসই হতো না। নির্ভীকের কথা শুনে প্রভা অসহায় চাহনিতে নির্ভীকের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সবার আগে তো আপনাকেই জানাতে চেয়েছিলাম বড় ভাই। আমি তো এটাই জানতাম যে আপনাকে আমার যে কোনো সমস্যার কথা বললে আপনি নিমিষেই সেটা সমাধান করবেন। সে ভরসাতেই তো আমি আপনাকে বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি যে তখন ব্যস্ত ছিলেন, আপনার কাছে তো আমার কথা শোনার মতন সময় ছিল না বড় ভাই। আপনি আমাকে মুখের উপর বলে দিলেন যে আপনার এখন সময় নেই। আমি তাও আপনাকে বলতে চেয়েছিলাম বড় ভাই, কিন্তু তখন আপনি আমাকে অন্য মেয়ের মতন বলে দিলেন যারা আপনার থেকে অ্যাটেনশন নিতে চাইছে। আপনি বললেন আমার নাকি আত্মসম্মান নেই, আমার কাছে নাকি নিজের আত্মসম্মান কোনো ম্যাটারই করে না। সেই জন্য তো আপনাকে আর বলতে চাইনি। একবার শুধু মনে করে দেখুন বড় ভাই, আমি ওই দিন আপনাকে কতবার করে বলেছিলাম যে আমার একটা দরকারি কথা আছে আপনার সাথে। কিন্তু আপনি তো সেই দিন আমাকে গোটা রাজ্যের ব্যস্ততা দেখালেন। এখন আপনিই বলুন তো, আমার মাঝে সত্যি আত্মসম্মানবোধ থাকে তাহলে কি আমি দ্বিতীয়বার আপনার কাছে যেতে পারতাম? না, পারতাম না। সেই জন্যই তো যাইনি। এই কারণেই আমি ২ দিন ধরে ভার্সিটিতেও আসিনি। একে তো ওই রুবেলের ভয় ছিল, ও বারবার করে আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমি ভার্সিটিতে আসলেই আমার কিছু একটা করে ফেলবে। তারপরেও
আমি আসতাম যদি আপনি আমার সাথে কথা বলতেন, কিন্তু আপনি তো আপনার কাজ নিয়ে তখন ব্যস্ত ছিলেন। কিন্তু সমীজা বলেছিল তোমার জ্বর, তাই তুমি ভার্সিটিতে আসোনি। নির্ভীকের কথা শুনে প্রভা হালকা হেসে বলল, যদি আপনি আমাকে একবার আসতে বলতেন তাহলেই আমি চলে আসতাম বড় ভাই। আপনি শুনলেন আমি অসুস্থ, তাও তো একবার আমার খোঁজ নিলেন না। এই 2 দিনে তো একবারও জানতে চাইলেন না যে আমি বেঁচে আছি না মরে গেছি। অবশ্য জানতে চাইবেনই বা কেন? হয় আমি কে হই আপনার? কিন্তু জানেন তো বড় ভাই, আমি আপনাকে নিজের কেউ একজন মনে করি। সেই জন্যই রুবেলের এত হুমকির পরেও আমি বাড়িতে কিছু জানাইনি, কারণ আমি জানি যদি আমার বাড়ির লোকজন জানতে পারে তাহলে আমাকে এখানে আর এক মুহূর্তও থাকতে দিবে না। আমি আপনার জন্য নিজের ক্ষতি হতে পারে এই চিন্তাটা একেবারের জন্য না করে এখান থেকে গেলাম বড় ভাই, অথচ আপনি একবার ফোন করে আমার খোঁজ নিতে পারলেন না। নির্ভীক যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ও তো সকালে গিয়েছিল প্রভার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু প্রভাকে সেখানে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসলো। এখন এই কথাটা প্রভাকে বলতেও পারছে না। নির্ভীক আমতা আমতা করে একটা অজুহাত দেখিয়ে বলল, আমার কাছে তো তোমার নাম্বার ছিল না প্রভা। নির্ভীকের কথা শুনে প্রভা তাচ্ছিল্য হেসে বলল, হাসালেন বড় ভাই। যদি আপনি চেষ্টা করতেন তাহলেই আমার নাম্বারটা পেয়ে যেতেন। আপনার তো সৌমির সাথে দেখা হয়েছিল, ওর থেকে কেন নাম্বারটা নিলেন না? কিংবা ওই আপুটা যার সাথে আমাকে সেদিন আমাকে পাঠিয়ে দিলেন, ওনাকে বললেও তো আমার নাম্বারটা এনে দিতে পারতো আপনাকে। এখন এটা বলবেন না যে আপনি ওনার সাথে কথা বলেন না। সেই দিন তো ওনাকে ডেকে এনে আমাকে ওনার সাথে ঠিকই পাঠিয়ে দিতে পারলেন, আর আমার নাম্বার চাইতে পারলেন না। কথাটা বলেই প্রভা ভেঙচি কাটল। নির্ভীক সেটা দেখে হেসে ফেলল। নির্ভীক বুঝতে পারলো যে আরেকদিন রিমির সাথে ওকে পাঠিয়ে দেওয়ার জন্য প্রচন্ড রেগে আছে, আর রাগটা যে ওর সাথে যেতে না পারার কারণে হয়েছে সেটাও বুঝতে পারলো নির্ভীক। হঠাৎই প্রভার ফোনে মেসেজের টুং শব্দটা করে উঠল। প্রভা ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নিতেই দেখলো আবারও একটা অচেনা নাম্বার থেকে তার কাছে মেসেজ এসেছে। সাথে সাথে প্রভার হাতটা কাঁপা শুরু হলো। প্রভার চোখে মুখে এখন ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নির্ভীক হঠাৎ করে প্রভার এমন পরিবর্তন দেখে জিজ্ঞেস করলো, কি হলো প্রভা, এমন করছো কেন? আর কে মেসেজ পাঠিয়েছে? প্রভা ভয়ার্ত দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আবার ও মেসেজ দিয়েছে। নির্ভীক প্রভার হাত থেকে ফোনটা নিয়ে মেসেজটা পড়তে লাগলো। এদিকে প্রভার এমন অস্থিরতা দেখে সৌমি ওর দিকে এগিয়ে এলো। ওর সাথে নির্ভয়ও এগিয়ে এসে নির্ভীককে জিজ্ঞেস করলো। ওই ছেলেটাই কি আবার মেসেজ দিয়েছে? কি লিখেছে? নির্ভীক মেসেজটা নির্ভয়কে পড়ে শোনালো। কি করছো সোনা? আজকের রাতের কথাটা মনে আছে তো? মেসেজটা শুনে নির্ভয় প্রভাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। ও কিসের কথা বলছে প্রভা? আমি ঠিক বুঝতে পারলাম না। নির্ভীকও বলল, হ্যাঁ আসলেই তো। ও তোমাকে কিসের কথা বলছে, পরিষ্কার করে বলো তো প্রভা। প্রভা মাথা নিচু করে রেখেছে। ওই শয়তানটা প্রভাকে যে কথা বলেছে সে কথা মুখে বলতে প্রভার লজ্জা লাগছে। প্রভাকে চুপ থাকতে দেখে সৌমি বলে উঠল, ওকে যে কথা বলেছে সেটাও বলতে পারবে না ভাইয়া? আমি বলছি আপনাদের, ওই শয়তানটা বলেছে যে আজকেই নাকি প্রভার শেষ সুযোগ, আজ রাতটা প্রভাকে ওর সাথে কাটাতে হবে। ও বলেছে যে আজ রাতটা যদি প্রভা ওর সাথে না কাটায় তাহলে কাল সকালে ভার্সিটির পেছনের ঝোপে কী যে করবে সেটা বলেনি, কথাটা সম্পূর্ণ করে নিও। ভার্সিটির পেছনের ছোপের কথাটা শুনতেই নির্ভয় আর নির্ভীক দুজনেরই যেন রুহু কেঁপে উঠল। ওই ঝোপের আড়ালেই তো নিজেদের প্রিয় একজনকে মর্মান্তিক অবস্থায় খুঁজে পেয়েছিল। ওই ঝোপটাই তো একটা নিরীহ মেয়ের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই একই ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছিল কথাটা ভাবতেই নির্ভীকের বুক কেঁপে ওঠে। সেই একই ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটতে চলেছিল কথাটা ভাবতেই নির্ভীকের বুক কেঁপে উঠছে। যদি সে এই ঘটনাগুলো আরেকদিন পরে জানতো তাহলে প্রভার সাথে কি হতো? ওর হয়তো একই অবস্থা হতো। আরও একবার হয়তো নির্ভীক আপন মানুষ হারানোর যন্ত্রণা পেত। আরও একবার হয়তো নিজের ব্যর্থতার জন্য সারা জীবন নিজেকে দোষী ভাবত। সৌমি আবারও বলা শুরু করলো, জানেন নির্ভীক ভাইয়া, ও আরও জঘন্য জঘন্য মেসেজ পাঠিয়েছে প্রভাকে।
ওগুলো একবার পড়লে আপনারও চামড়া ছিলে লবণ লাগাইতে ইচ্ছে করবে। আপনি দেখুন ওর মেসেজগুলো। সৌমির কথা শুনে নির্ভীক প্রভার ফোনের সৌমির কথা শুনে নির্ভীক প্রভার ফোনের মেসেজ অপশনে গিয়ে বাকি মেসেজগুলো পড়ল। তার সারা শরীরে আগুন জ্বলছে যেন। রাগে তার রক্ত টকবক করে ফুটছে। নির্ভয় নির্ভীকের চেহারা দেখে খুব ভালোভাবে বুঝতে পারছে যে আজকে ভার্সিটিতে একটা রক্তারক্তি কাণ্ড ঘটবে। এদিকে নির্ভীকের রাগ সকল সীমা ছাড়িয়ে গেছে। ফর্সা মুখটা রাগের চোটে একেবারে লাল হয়ে উঠেছে। চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। মনে হচ্ছে যে কেউ ওই চোখে তাকালে সে একেবারে শেষ হয়ে যাবে। নির্ভীক পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করলো। ফোনটা ওপাশ থেকে রিসিভ হতেই নির্ভীক গম্ভীর কণ্ঠে ছেলেটাকে আদেশের স্বরে বলল, এক্ষুনি ক্রিকেট ব্যাট, হকি স্টিক সহ যতগুলো লাঠি পাবি সব নিয়ে সাথে কয়েকজন ছেলে সহ দোতলা ফাঁকা রুমটা দেয়। 5 মিনিট সময় দিলাম। ভালো করে মনে রাখিস, 5 মিনিট মানে 5 মিনিট, 1 সেকেন্ডও বেশি পাবি না। ফোনটা রেখে নির্ভীক প্রভার উদ্দেশ্যে বলল। ছেলেটার নাম কি প্রভা? প্রভা কাপা কাপা গলায় উত্তর দিল। রুবেল, 3rd ইয়ার, ডিপার্টমেন্ট বাংলা। কথাটা শুনে নির্ভীক আবার একটা নাম্বারে ফোন দিল। বাংলা ডিপার্টমেন্টের 3rd ইয়ারের রুবেলকে চিনিস? 2 মিনিট সময় দিলাম। আমাকে খবর দে ওই কুত্তর বাচ্চা এখন কোথায় আছে। কথাটা বলে নির্ভীক ফোন রেখে দিল। 2 মিনিট সময় লাগলো না, 1 মিনিটের মাথায় ফোনে আসলো। ও পাশ থেকে জানালো যে রুবেল দলবল সহ মাঠে বসে আড্ডা দিচ্ছে। এদিকে নির্ভীকের এসব কথা শুনে নির্ভয়ের প্রচন্ড ভয় করছে। এখন ওকে নিয়ে নির্ভয় ওকে শান্ত করার জন্য বলল, দেখ নির্ভীক, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিস না। এতে কিন্তু তোর রাজনীতিতে প্রভাব পড়তে পারে। আর এভাবে ভার্সিটির ভেতরে মারামারি করা কিন্তু আমার মনে হয় না ঠিক হবে। ওকে আগে এখান থেকে বের হতে দে, তারপর না হয় কিছু করিস। ওকে যে এতক্ষণ আমি বাঁচতে দিয়েছি সেটা ওর কপাল ভালো। তোর কি মনে হয় আমি ওই জানোয়ারের মেসেজগুলো দেখার পরে ওকে বাঁচতে দেব? ও আজকে মরবে আমার হাতে। আমি ওকে আজকে শেষ করবই। তাতে যদি আমার রাজনীতির ক্যারিয়ার শেষ হয়ে যায় হোক। আমাকে যদি ভার্সিটি থেকে রাস্ট্রিকেট করে দেয় তাও আমার চায় আসে না, কিন্তু আমি আজকে ওকে শেষ করবই। ও জানে না যে ও কার গায়ে হাত দিয়েছে। কথাগুলো বলা শেষ করতেই সেখানে 10-12 জন ছেলে হাতে ক্রিকেট ব্যাট আর হকি স্টিক নিয়ে হাজির হয়। নির্ভীককে দেখে একটা সালাম দিল। নির্ভীক বসা থেকে উঠে দাঁড়িয়ে ওদের দিকে এগিয়ে গিয়ে হাতে একটা হকি স্টিক নিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আশেপাশে নজর রাখবি কেউ যাতে আমার কাছে বাধা দিতে না আসে। যদি একবার বাধা পাই তাহলে কিন্তু পরে তোদের খবর আছে। আচ্ছা ভাই, আপনি চিন্তা করিয়েন না, কেউ আপনাকে বাধা দিবে না। নির্ভীক সেখানে আর এক মুহূর্তও দেরি না করে বেরিয়ে গেল। ওর পিছু পিছু ছেলেগুলো সবাই বেরিয়ে গেল। নির্ভয় তাড়াহুড়ো করে বায়োজিৎকে ফোন দিয়ে শামীম আর মুহিনকে নিয়ে মাঠে আসতে বলে প্রভার উদ্দেশ্যে বলল, প্রভা, তুমি তাড়াতাড়ি নিচে চলো। নির্ভীক আজকে যা খেপেছে তাতে মনে হচ্ছে ওই রুবেল একেবারে শেষ। তোমাকেই থামাতে হবে নির্ভীককে। তাড়াতাড়ি চলো প্রভা। কথাটা বলে নির্ভয় সেখান থেকে চলে গেল। ভাই, ওই নির্ভীক দেখলাম হকি স্টিক হাতে নিয়ে মাঠের দিকে গেল। কাউকে মনে হয় পেটাবে। তাই নাকি? কাকে পেটাবে? খবর পেয়েছিস? ভাই, শুনলাম একটা মেয়েকে কে জানি বিরক্ত করছি। উনি নির্ভীকের সিনা মনে হয়। ওই ছেলেটাকেই হয়তো মারতে যাচ্ছে। উৎসব বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মাসুমের কাঁধে হাত রেখে বলল, প্রেমিকার গায়ে অন্য পুরুষ হাত দিলে প্রেমিকের হৃদয় কেমন চলে সেটা কখনো সচক্ষে দেখেছিস মাসুম? না ভাই, দেখিনি। বেশ, চল, আজকে তোকে দেখাবো সত্যিকার প্রেমিক কাকে বলে। আজকে তোকে দেখাবো কেউ নিজের ধ্বংস কিভাবে নিজে ডেকে আনতে পারে। ভার্সিটির মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রুবেল। প্রভাকে কিভাবে কিভাবে সে ভয় দেখিয়েছে, কি কি বাজে বাজে কথা বলেছে, সেই সবই আলোচনার মূল বিষয়। রুবেলের কাছে এখনো প্রভার ওড়নাটা আছে, গলার সাথে ঝুলিয়ে রেখেছে। হঠাৎই রুবেলের পিঠে কেউ লাথি মারায় রুবেল ছিটকে গিয়ে সামনে উপর হয়ে পড়ে। রুবেলকে উঠে দেখারও সুযোগ দিল না নির্ভীক। উপর হয়ে পড়ে থাকা অবস্থাতেই হাতের হকি স্টিক দিয়ে এলোপাথারি মার শুরু করলো। রুবেলকে কে মারছে এতটুকু বোঝারও সময় দিল না। এদিকে রুবেলের এই অবস্থা দেখে ওর সাথে ছেলেগুলো ইতোমধ্যে সেখান থেকে পালিয়েছে। ওদের কারোরই সাহস নেই যে নির্ভীক চৌধুরীকে আটকাবে। অবশ্য সাহস না হওয়ারই কথা। একই তো নির্ভীকের ভয়, তার উপর আবার নির্ভীকের কথা মতো ওর দলের ছেলেরা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক আর ক্রিকেট ব্যাট নিয়ে।
নির্ভীক রুবেলকে আচ্ছা মতো পেটাচ্ছে, আর ওর কথা মতো কেউ যাতে ওকে বিরক্ত না করে সেই অনুসারে ছেলেগুলো সেই দিকটাতেই লক্ষ্য রাখছে। আশেপাশে দাঁড়িয়ে সবাই শুধু নির্ভীকের এই রুদ্র মূর্তি চুপচাপ দেখছে, কারণ সবাই খুব ভালো করেই জানে যে নির্ভীক চৌধুরী অকারণে কাউকে এভাবে পেটাবে না। এমনিতেই সে খুব একটা মারামারিতে জড়ায় না। যদি প্রভার মতো অন্য মেয়ের সাথে কখনো এমন কিছু হয় তাহলে তার দলের ছেলেরাই যদি প্রভার মতো অন্য মেয়ের সাথে কখনো এমন কিছু হয় তাহলে তার দলের ছেলেরাই সেসব সামলে নিত। কিন্তু সবাই তখন একটা বিষয় নিয়ে কানাঘুষা করছে। আজ তাহলে হঠাৎ করে কেন নির্ভীক এই মেয়েটার জন্য মারপিট করছে? এটা কি এমনি এমনি করছে নির্ভীক, নাকি কোনো বিশেষ কারণ আছে? কয়েকজন বলা বলি করছে। এই মেয়েটাকে নির্ভীক ভাইয়ের সাথে প্রায় কথা বলতে দেখেছি, মনে হয় ওদের মধ্যে কিছু একটা চলছে। এদিকে নির্ভীক মারপিট করছে শুনে সেটা দেখার জন্য মুন্নি মাঠে ছুটে আসলেও পরে যখন জানতে পারলো যে কারণটা প্রভা এবং সবাই বলাবলি করছে যে ওদের মধ্যে কিছু একটা চলছে, তখন আর সেসব কথা সহ্য করতে না পেরে সেখান থেকে গটগট পায়ে বেরিয়ে পড়ল। এদিকে দোতলায় দাঁড়িয়ে উৎসব এক দৃষ্টিতে নির্ভীককে দেখছে। নির্ভীক চৌধুরীর এই রূপ খুব কমই নজরে আসে। উৎসব নির্ভীককে প্রভার ব্যাপারে যতটা সিরিয়াস ভেবেছিল, নির্ভীকের এই রূপ দেখে তার থেকেও অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে। কারণ উৎসব জানে যে নির্ভীক কাউকে ঠিক কতটা ভালোবাসলে তার জন্য এই আচরণটা করতে পারে। সেই প্রমাণ তো সে নিজেই পেয়েছে। উৎসবের কেন জানি আনন্দ হচ্ছে, আবার বুকের কোথাও একটা শুকনো ব্যথাও অনুভূত হচ্ছে। সেও তো একজনের জন্য এর থেকেও বেশি মরিয়া ছিল। কত কিছু করলো তাকে নিজের করে পাওয়ার জন্য, অথচ তার নিজেরই করা একটা ভুলের জন্য সেই মানুষটাকে হারিয়ে ফেলল। উৎসবের কাছে তার নিজের ভাগ্যকে খুব নিষ্ঠুর মনে হয়। যে ভাগ্য তাকে অসহায়ত্ব ছাড়া আর কিছুই দেয়নি, যে ভাগ্য তার থেকে শুধু তার আপন মানুষদেরকে কেড়েই নিয়েছে। এদিকে মাঠে এসেই প্রভারা দেখল যে নির্ভীক রুবেলকে হকি স্টিক দিয়ে মারা শুরু করেছে। নির্ভয় বুঝতে পারলো এভাবে মারতে থাকলে রুবেল হয়তো 10 মিনিটও টিকতে পারবে না। নির্ভয় দৌড়ে গিয়ে নির্ভীককে থামানোর চেষ্টা করছে, কিন্তু একার পক্ষে ওকে আটকানো সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে সেখানে বায়োজিৎ উপস্থিত হয়েছে। বায়োজিৎও এগিয়ে গিয়ে নির্ভীককে থামানোর চেষ্টা করলো। দুজন মিলে ধরে নির্ভীককে একটুর জন্য থামানো গেল। এই সুযোগে রুবেল কোনো মতে উঠে দাঁড়িয়ে জীবন বাঁচাতে দৌড় লাগালো, কিন্তু লাভ হলো না, কেননা সে ঠিকভাবে হাঁটতেও পারছে না। নির্ভীক শেষের কয়েকটা আঘাত একেবারে ওর পায়েই করেছে। রুবেল কিছু দূর যেতেই নির্ভীক বায়োজিদের থেকে নিজেকে ছাড়িয়ে রুবেলের পিঠের শার্ট ধরে ওকে নিজের দিকে ঘোরালো। পরপর বিরতিহীনভাবে 5 থেকে 6টা চড় মারার পর আবার শুরু করলো লাথি আর ঘুষি মারা। এত মার খেয়ে যখন রুবেলের নাক মুখ ফেটে রক্ত পড়া শুরু করলো, তখন নির্ভীক ওকে একটু ছাড়লো, গিয়ে আবারও হকি স্টিকটা নিয়ে আসলো। রুবেলের কাছে আবার ফিরে এসে নির্ভীক ওকে জিজ্ঞেস করলো, বল, তোকে এসব কে করতে বলেছে? আমাকে আমাকে কি করতে বলেনি, আমার ওকে পছন্দ হয়েছিল। কথাটা বলার সাথে সাথে নির্ভীক ওর হাতে থাকা হকি স্টিক দিয়ে রুবেলের পায়ে আঘাত করলো। রুবেল পা ধরে জোরে আর্তনাদ করে উঠল। তুই যদি ওকে পছন্দ করতি তাহলে ওই নোংরা কথাগুলো বলতি না। তোর এই নোংরা মুখে তুই যদি আর দ্বিতীয়বার বলেছিস যে তুই ওকে পছন্দ করিস, তাহলে আমি তোর জিভ ছেড়ে ফেলবো। নির্ভীক এবার রুবেলের সামনে বসে ওর গলায় পেঁচানো প্রভার ওড়নাটা ধরে বলল, মেয়েদের ওড়না নেওয়ার খুব শখ না? আজকে তোকে এই ওড়না পিছিয়ে আমি শেষ করব। কথাটা বলেই নির্ভীক রুবেলের গলায় থাকা ওড়নাটা দিয়ে ওর গলা পেঁচিয়ে ধরল। এদিকে রুবেলের অবস্থা বেগতিক দেখে নির্ভয়রা সবাই ছুটে এসে নির্ভীককে থামানোর চেষ্টা করছে। বাধ্য হয়ে এবার প্রভাও আসলো নির্ভীককে থামানোর জন্য। বড় ভাই, ওকে ছেড়ে দিন, মরে যাবে তো, ওকে ছেড়ে দিন বড় ভাই। ওর মতো ছেলেদের বাঁচার অধিকার নেই প্রভা। ওর মতো ছেলেরা আমাদের সমাজের কলঙ্ক। অনেক কষ্টে সবাই মিলে নির্ভীককে থামাতে সক্ষম হয়েছে, কিন্তু ওর রাগ এখনো যেন একটুও কমেনি। নির্ভয়দের কাছ থেকে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সক্ষম হতে পারছে না। বায়োজিৎ নির্ভয়কে নির্ভীককে নিয়ে এখান থেকে চলে যেতে বলল, কিন্তু নির্ভীককে নিয়ে নির্ভয়ের একার পক্ষে যাওয়া সম্ভব না। একবার যদি ও ছাড়া পায় তাহলে রুবেল আজকে শেষ। প্রভাই গিয়ে এসে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, আর ওকে মারবেন না বড় ভাই, অনেক হয়েছে, আর দরকার নেই। আপনি প্লিজ চলুন এখান থেকে। আমি না দাঁড়িয়ে থাকতে পারছি না, শরীরটা খারাপ লাগছে, আবার আপনাকে একা রেখে যেতেও পারছি না। প্লিজ চলুন এখান থেকে। প্রভার কথা শুনে নির্ভীক উদ্বিগ্ন গলায় বলল,
শরীর খারাপ লাগছে মানে? আবার কি জ্বর এসেছে? প্রভা হালকা করে বলল। মনে হয় আপনার রাগ আর মারামারি দেখে আমার ভয়েতে আবার জ্বর চলে এসেছে। প্রভার কথা শুনে নির্ভীকের আবার রাগ উঠল। রাগ করা দেখে আবার কারো জ্বর আসতে পারে? আর এতটুকু মারামারি দেখি যার এই অবস্থা, সে নাকি নির্ভীকের জন্য মনের মাঝে অনুভূতিদের পুষছে। নির্ভীক সমীকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলল। সমী, তোমার বান্ধবীকে নিয়ে এসো। কথাটা বলেই নির্ভীক আগে আগে রওনা দিল। আর ওর কথা মতো সমী প্রভাকে ধরে ধরে নিয়ে আসলো। ওদের সাথে নির্ভয়ও আসলো। চারজন আবার আগের জায়গাতেই ফিরে আসলো। সমী প্রভার জন্য যেই পানিটা নিয়ে এসেছিল সেটা নির্ভীককে দিল। নির্ভীক এক ঢুকেই পুরো বোতলের পানিটা শেষ করে দিল। এদিকে নির্ভয় মাথায় হাত দিয়ে বসে আছে। আর একটু হলেই একটা সর্বনাশ হয়ে যেত। এখনই যে কিছু হবে না নির্ভয় সেটাও বলতে পারছে না। প্রভা নির্ভীকের পাশে বসে মৃদু কণ্ঠে বলল। আপনি একটু শান্ত হন বড় ভাই, আপনার রাগ দেখে আমার ভয় লাগছে। নির্ভীক প্রভার দিকে না তাকিয়ে উত্তর দিল। চেষ্টা করছি কমানোর, একটু সময় দাও। এরপর কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে নির্ভীক প্রশ্ন করল। আমি তখন ভার্সিটিতে এসেছিলাম না? তো আমাকে একটা কল করতে পারোনি? সমী মিনমিন করে বলল। আপনার মতো সেলিব্রিটির নাম্বার আমরা কই পাবো ভাইয়া? আমি একজনের থেকে আপনার নাম্বারে চেয়েছিলাম, কিন্তু বলেছিল যে ওর কাছে নাকি নেই। আর বাকি সবার কাছে থেকে চাওয়ার মতন সময় ছিল না, তখন প্রভা একা ছিল। নির্ভীক প্রভার দিকে তাকিয়ে হালকা রাগী কণ্ঠে বলল। সারাদিনই তো বড় ভাই করে ডাকো। এটা হয়েছে, ওটা হচ্ছে, সবসময় বকবক করতেই থাকো। অথচ নাম্বারটা চেয়ে নিতে পারোনি? এক্ষুনি আমার নাম্বারটা সেভ করে নাও, দুজনেই। আর শোনো, কেউ চাইলে কিন্তু আমার এই নাম্বারটা দেবে না, বলবে তোমাদের কাছে নেই। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারটা শুধু আমার কাছের মানুষদের কাছে আছে। তোমাদেরকে দিলাম যাতে তোমরা কল করলে বুঝতে পারি কোনো সমস্যা হয়েছে কিংবা কোনো দরকার। বুঝতে পেরেছো দুজনেই? দুজনেই মাথা নেড়ে বুঝেছে সেটা ইশারা করল। কি হলো ভাই, হঠাৎ করে মারামারি দেখে খুশি হয়ে গেলেন যে? আর ওই ছেলেটা তো আমাদের দলেরই ছিল। আপনি তো ওকে কি জানি কাজ করতে বলেছিলেন। তাহলে ওকে যখন নির্ভীক চৌধুরী মারছিল, আপনি ওকে বাঁচালেন না কেন ভাই? উৎসব গা ছাড়া ভাব নিয়ে বলল। তোকে আবার কমপ্লেন খাওয়াতে হবে মাসুম। দিন দিন তোর বুদ্ধি কমে যাচ্ছে। আমার সাথে থেকে তো তোর বুদ্ধি বাড়ার কথা, কমছে কেন? কি জানি ভাই, জানি না। আপনি বলেন না, ওই নির্ভীক চৌধুরীর রুবেলকে মারা দেখে আপনি খুশি হলেন কেন? নিজের সব থেকে বড় শত্রুর ধ্বংস শুরু হলো আজ, সেটা আমি নিজের চোখে দেখে খুশি হব না? কি বলেন ভাই, কিছুই তো বুঝি না। আজকে হারামে নিজে ইচ্ছে জাহান্নামের আগুনে ছাপ দিল, কিন্তু এই জাহান্নামটা একটু অন্যরকম। এখানে একেবারে না, ধীরে ধীরে পুড়ে মরবেও। আমি ধীরে ধীরে আগুনটা বাড়াবো, আর ও আমাকে আগুনটা বাড়ানোর জন্য জ্বালানি সংগ্রহ করে দেবে। একসময় যখন আমি ওর কাছে আমাকে দেওয়ার মতন কোনো কিছুই রাখবো না, তখন ওকে আমার আগুনে পুরো মরতে হবে। তখন ওর কাছে বাঁচার কোনো পথ থাকবে না। ও ধুকে ধুকে মরবে। না মরবে না, আমি ওকে মারবো। জানিস আমি কি কখন মারবো? যখন ও আফসোস করবে ও কেন নিজে ইচ্ছেতে জাহান্নামের আগুনে পা দিল। ও আফসোস করবে এটা ভেবেছে ও কেন এই জাহান্নামের আগুনটাকে একসময় জান্নাত ভেবে নিয়েছিল। প্রতিটা মুহূর্তে ও এটা উপলব্ধি করবে যে ভালোবাসার জীবনের সর্বনাশ ডেকে এনেছে। ও যেমন আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আমিও তেমন ওর থেকে ওর ভালোবাসা কেড়ে নেব। প্রতিটা মুহূর্তে ওকে মনে করিয়ে ছাড়বো যে ও আমাকে যে কষ্টটা দিয়েছে, আমি ওকে একই কষ্টটা ফেরত দিয়েছে। যতদিন ও নিজে সেই কষ্টটা পাবে, ততদিন ও আমার কষ্টটা বুঝতে পারবে না। শালা হারামি। অতিরিক্ত দুশ্চিন্তা আর ভয়ের কারণে প্রভার আবারও জ্বর এসেছে। এবারে তাপমাত্রা আগের থেকেও বেশি। প্রভার মাথা ঝিমঝিম করছে। মনে হচ্ছে এক্ষুনি বসা থেকে পড়ে যাবে। মাথাটা ঘোরাচ্ছে। প্রভা বুঝতেও পারল না যে কখন ও সমীর কাঁধের উপর হেলে পড়ল। এদিকে হঠাৎ করে প্রভা সমীর কাঁধের উপর পড়ায় সমী প্রভার কপালে হাত দিতেই চমকে উঠল। প্রভার গা জ্বরে পড়ে যাচ্ছে। সমী আঁতকে উঠে বলল। এই প্রভা, তোমার তো প্রচণ্ড জ্বর উঠেছে। প্রভা। প্রভা হালকা করে হুম। বলে সমীর কাঁধ থেকে মাথাটা তুলল। এদিকে সমীর মুখ থেকে প্রভার জ্বরের কথাটা শুনে নির্ভীক তড়িৎ গতিতে প্রভার কপালে হাত দিল। সত্যি প্রভার গা জ্বরে পড়ে যাচ্ছে। চোখ দুটো একেবারে লাল হয়ে উঠেছে। ফর্সা মুখটাও লাল হয়ে উঠেছে।
তার জ্বরের তোপে। এদিকে প্রভার মনে হচ্ছে সে চোখ খুলে থাকতে পারছে না। নির্ভীক সময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ও সকালে ওষুধ খেয়েছিল? হ্যাঁ, খাওয়ার তো কথা। আমি ওকে ওষুধটা দিয়ে ফ্রেশ হতে গেছিলাম। অবশ্য আসার পর ওর থেকে আর শোনা হয়নি যে ওষুধটা খেয়েছিল কি না। এই প্রভা, ওষুধটা খেয়েছিলে?